নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিহারের ভোট সাঙ্গ হয়ে গেছে, এবার বিজেপির মিশন বেঙ্গল। দেখুন 2021 সালের যদি আপনারা ফলাফলটাকে খুব মাইনিউটলি দেখেন, বিজেপি তো 77টা আসন পেয়েছিল, 38% ভোট পেয়েছিল। কিন্তু এমন প্রায় 40টা আসন আছে যেখানে বিজেপি খুব অল্প ব্যবধানে হারে। 2021-এ বিজেপি ক্ষমতায় আসতো না, কিন্তু 77-এও তারা থেমে থাকতো না, তাদের আসন সংখ্যা 110 থেকে 115টার মধ্যে থাকতো। কিন্তু কেন তারা পারেনি? একদিকে সাংগঠনিক দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে নির্বুদ্ধিতা। গণনা কেন্দ্রে শেষ রাউন্ড গোনা পর্যন্ত মাটি কামড়ে থাকতে হয়, গণনা টেবিল ছাড়লে চলে না। সেখানে বিজেপির এজেন্টরা, কাউন্টিং এজেন্টরা শেষ 2 রাউন্ডের আগেই কিন্তু টেবিল ছেড়ে চলে যান অনেক ক্ষেত্রে, বা বাধ্য হন বলতে গেলে। সেই ভুল তারা করেছিলেন, পরে সেটা রিয়েলাইজ করেন এবং রিয়েলাইজ করে চেষ্টা করেছেন। কতটা কি করতে পেরেছেন সেটা সময় বলবে, কিন্তু এবার তারা কিন্তু বদ্ধপরিকর। যারা এই সেটিং করে গগন বিদীর্ণ করছেন, তারা এইটুকু জেনে রাখুন, এবারের লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির সরাসরি 21-এর মতোই হবে। তবে তৃণমূলের একটা সহায়ক শক্তি আছে, জানেন তো। তারা মুখে তৃণমূল বিরোধী, কিন্তু আসলে তারা তৃণমূলের সহায়ক শক্তি। তারা হচ্ছেন বামপন্থীরা। বামপন্থীরা হচ্ছে সিপে মূল। এরা এবারও সেই খেলাটাই খেলবে যে খেলাটা তারা 21-এ খেলেছে, 24-এ খেলেছে। হাতের কাছে দমদম লোকসভা নির্বাচনের ফলাফল আছে। সুজনবাবু তো জেতবার জন্য দাঁড়াননি, উনি দাঁড়িয়েছিলেন সৌগত রায়কে জেতাবার জন্য। সেই কাজে সফল। তিনি নিশ্চয়ই পুরস্কৃত হয়েছেন। কিভাবে হয়েছেন আমি জানি না। সুজনদার সঙ্গে দেখা হলে আমি অবশ্যই জিজ্ঞাসা করব যে আপনি তো জানতেন আপনি জিতবেন না, তাহলে এলেন কেন দমদমে? একটাই কারণ, যে কোনোভাবে সৌগত রায়কে এই নির্বাচনী বৈতরণী পার করানো। এবারও বামপন্থীরা এই খেলাটা খেলবে। তারা তৃণমূল বিরোধিতার নামে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে, যেখানে খুব কিন কন্টেস্টেড, সেই সব জায়গায় তৃণমূল বিরোধী ভোটে ভাগ বসাবার চেষ্টা করবেন। 21-এ যতটা পেরেছিলেন, 24-এ যতটা পেরেছিলেন, 26-এ ততটা পারবেন না। কারণ বামপন্থী ভোটাররা যারা মনে করে যে তৃণমূলের যাওয়া উচিত, তারা বামপন্থীদের মিটিং মিছিলে ক্যাম্পেনে থাকতে পারেন, দেখবেন ভোটটা তাদের অনেকেই বিজেপিকে দেবেন। এতে বিজেপির প্রতি কোনো প্রেম থেকে নয়, তারা জানেন এখানে তৃণমূলকে হঠাতে একমাত্র বিজেপি পারে। আর তৃণমূল সরকার থেকে না গেলে বামপন্থীদের পক্ষে এই রাজ্যে রাজনৈতিক জমি খুঁজে পাওয়া সম্ভব হবে না। কারণ তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলেই 1 থেকে 2 মাস লাগবে না তৃণমূল কংগ্রেস দলটা উঠে যেতে। বহু লোক বেরিয়ে যাবেন, অনেকে বিজেপিতে যাওয়ার চেষ্টা করবেন, কেউ কংগ্রেসে যাবেন। তাহলে অপোজিশন স্পেস কখনো ফাঁকা থাকে না। তখন লড়াইটা কিন্তু বামপন্থী কংগ্রেসের সঙ্গে বিজেপির হবে, এবং কংগ্রেসের পুনর্জাগরণ এই পশ্চিমবঙ্গে হবে যদি তৃণমূলের সরকার এখান থেকে বিদায় নেয়। অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে জনদেবতা যা রায় দেবেন সেটা তো সবাইকে মানতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, অন্যান্য সব রাজ্যে নির্বাচনের ফলাফলের একটা মোটামুটি পূর্বাভাস করা যায়, পশ্চিমবঙ্গে কেন করা যায় না? তার কারণ হচ্ছে ভোটের দিন এবং গণনার দিন এমন অনেক কিছু হয় যার জন্য নিশ্চিত ফলাফলকে বদলে দেওয়া যায়। এই যে বিহারে 2 দফায় ভোট হলো, রেকর্ড টার্ন আউট, মাতৃশক্তি 71% ভোট দিয়েছেন, কিন্তু একটা গন্ডগোলের অভিযোগ কিন্তু কেউ করতে পারেনি। আমরা কিন্তু বিহারকে দেখে শিখি না।
শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনে 50 জন সহনাগরিকের রক্তে ভিজল পশ্চিমবঙ্গের মাটি। আর যেই নির্বাচন আসে না, তখনই আমরা আতঙ্কিত হই, আবার না মায়ের কোল খালি হয়। তাহলে একদিকে তৃণমূলের ছদ্ম সহযোগী বামপন্থীরা, তারা চেষ্টা করবেন তৃণমূলকে জেতাতে, তৃণমূল বিরোধী ভোট কেটে। আর তৃণমূল তো তার উইথ মেশিনারি অ্যাডমিনিস্ট্রেশনের একটা সাপোর্ট নিয়েই ভোটের ময়দানে নামবে, এবং একই সঙ্গে সংখ্যালঘুদের একটা লক স্টক ব্যারেল সমর্থন, অন্তত দক্ষিণবঙ্গে। তাহলে এই যখন পরিস্থিতি, তখন বিজেপি স্ট্র্যাটেজি ঠিক করছে। কি কি স্ট্র্যাটেজি? যেমন তৃণমূলের আইপ্যাক আছে, বিজেপিও কিন্তু এরকম বেশ কয়েকটি সংস্থাকে দিয়ে বাস্তব পরিস্থিতিকে বিচার করেছে। কোথায় গলদ, কোথায় তারা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, কোথায় অনেক পিছিয়ে আছে। এইভাবে ধরুন 294টা আসনকে তারা কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করেছে। একটা ক্যাটেগরি হচ্ছে আগেরবার যারা জিতেছিল সেই আসনগুলোকে ধরে রাখা। 2, আগেরবার যে আসনগুলোতে খুব অল্প ব্যবধানে হেরেছিল সেই আসনগুলোতে জিততে গেলে কি করতে হবে। 3, আর যে আসনগুলোতে সেভাবে লড়াই করার জায়গাতেই নেই, সেখানে কি স্ট্র্যাটেজি হবে। প্রথম কথা, বিজেপির এখন বোধহয় 65 জন আছে নির্বাচিত, হয়েছিলেন 77, 12 জন তো সরে পড়েছেন। তাহলে এই 65 জন, তাদের গ্রহণযোগ্যতা কি এলাকায়? জিতেছি আপনার 2021-এ, তার মানে এবারও জিতবো তার কোনো গ্যারান্টি নেই। বহু বিধায়কের সঙ্গে মাটির যোগ কম, আবার অনেকের আছে। তাই সুকান্ত বাবু একটা কথা ভালো বলেছেন, এই বিধানসভায় গেছিলেন তিনি, তো বলেছেন যে প্রথমবার জেতাটা সহজ, দ্বিতীয়বার জেতাটা কিন্তু কঠিন। তাই সমস্ত নির্বাচিত বিধায়ক যে টিকিট পাবেন এর কোনো গ্যারান্টি নেই। বেশ কিছু বাদও পড়তে পারেন, যাদের সম্পর্কে এলাকার রিপোর্ট সন্তোষজনক নয়। বিজেপি নিজে তথ্য নিয়েছে এবং পেশাদার সংস্থাকেও তারা নিয়োগ করেছে, একাধিক, বেশ কয়েকটি। এই কয়েকদিন আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, শ্রমিক বাবু সব বৈঠক করেছেন এদের সঙ্গে। তাদের সুপারিশ, বিজেপির নিজস্ব ফিডব্যাক, এবং অবশ্যই শেষ সিদ্ধান্ত বিজেপির পার্লামেন্টারি বোর্ড নেয় প্রার্থীর ক্ষেত্রে, সেটা হবে। এবং কেন্দ্র পিছু 3 জনের নাম থাকবে। এমন অনেক বিধায়ক আছেন যারা বাজার করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে যান। কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তার বিষয় তো আছেই। উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গেও বিজেপির বিধায়কদের উপর আক্রমণ হয়েছে। ত্রাণ বিলি করতে গিয়ে খগেন মুর্মু, শঙ্কর ঘোষ প্রাণঘাতী হামলার মুখে পড়েছিলেন। উপরওয়ালার অসীম আশীর্বাদ যে তারা দুজনে বেঁচে গেছেন। মারাত্মক কিছু হতে পারত, অন্তত খগেন বাবুর ক্ষেত্রে। তাহলে এই যে মাল্টিপ্রং স্ট্র্যাটেজি, 1, 2, 3 করে বললাম, তার মধ্যে প্রার্থী তালিকায় কিন্তু রদবদল হবে। 2021-এর কথা মনে করুন, লোকসভা নির্বাচনে 18টা আসন পাওয়ার পর বিজেপির পালে বাতাস লেগেছিল। বহু লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে বেরিয়েছিলেন। মুকুলবাবু সক্রিয় ছিলেন, মুকুলবাবু, কৈলাস বিজয়বর্গী এবং তখন দিলীপ বাবু নিয়মিত হেস্টিংসের দপ্তরে তৃণমূলের লোকদের পতাকা ধরাতেন। অভিনেতা অভিনেত্রীরা ভিড়ে গেলেন, তাদেরকে প্রার্থী করা হলো। অরবিন্দ মেনন এবং 2-1 জন দক্ষিণ কলকাতার গোল পার্কের এক অভিজাত আবাসনে 2 জনকে দলে টানবার জন্য পিড়াপিড়ি করেছিলেন। তাদের একজন প্রার্থী করত দল, কিন্তু তিনি বেঁকে বসেন, তার বন্ধুকেও প্রার্থী করতে হবে। শেষ পর্যন্ত তিনি আর প্রার্থী হননি, তিনি ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন। তার রক্তে নাকি এখন তৃণমূল। যাই হোক, তার মোবাইলে মুখ্যমন্ত্রীর নাম মা হিসাবে সেভ করা আছে। আর বলিউডের নানা কিসিমের অভিনেতা অভিনেত্রী বিজেপিতে ভিড়েছিলেন।
একমাত্র রুদ্রনীল ঘোষ ছাড়া কেউ কিন্তু আর দলটাকে সিরিয়াসলি করেনি। রুদ্রনীলকে এর জন্য তার পেশাগত জগতে খেসারত দিতে হয়েছে, কিন্তু রুদ্রনীলের সঙ্গে আমি যতদূর কথা বলেছি বুঝেছি ও বিজেপিটাকেও সিরিয়াসলি করতে চায়। ওর অনেক মান অভিমান আছে, সে ঠিক আছে থাকে। ওর বক্তব্য, আমি আমার পেশাগত ক্ষতি করে বিজেপিটা করেছি, করব, বিজেপির উচিত আমার এই স্যাক্রিফাইসটাকেও মাথায় রাখা। তাহলে প্রার্থী তালিকায় এবার আপনি কিন্তু একটা চমক টমক দেখবেন না। সিজন পলিটিক্যাল ওয়ার্কার যারা নির্বাচিত হয়েছিলেন তাদের অনেকে, হ্যাঁ কিছু ল্যাটারাল এন্ট্রি নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। যেমন ওই ভদ্রলোক জয়েন করেছিলেন ইকোনমিস্ট, ওনার অশোক লাহিড়ী, এরকম কিছু মানুষ আসবেন। বিজেপিতে আবার সরকার করার জন্য ঝাঁপাবে, তাই কিছু মানুষকে তো সঙ্গে রাখতে হবে। যদি সরকার তারা তৈরি করে তো সরকার চালাবার জন্য তো লোক লাগবে, একেবারে অনভিজ্ঞ লোকদের দিয়ে তো সরকার চলে না। সেই জন্য ল্যাটারাল এন্ট্রির ভীষণ দরকার, এবং সেটা বিজেপি কিন্তু করবে। তার মানে এই নয় যে একেবারে ওই টলিউড বলিউড থেকে যাকে পাচ্ছি তাকে নিয়ে এসে পতাকা ধরিয়ে দিচ্ছি প্রার্থী করে, যে হ্যাঁ টলিউডের রিপ্রেজেন্টেশন নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে, ক্রীড়া জগতেরও থাকবে। তৃণমূল থেকে কেউ যদি আসতে চান, বাজারে তার ইমেজ কেমন এবং তার জেতার ক্ষমতা আছে কিনা সেটা কিন্তু বিবেচ্য। তাহলে এই তিনটে আসপেক্টকে মাথায় রাখা। শুধু তৃণমূল চুরি করেছে, ডাকাতি করেছে, চুরির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, এই প্রচার তো আছেই, কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে কি করবে? মানুষ তো এটা জানতে চায়। তৃণমূলকে গালবন্ধ করলাম, তোমরা কি করবে? তোমাদের কেন্দ্রে সরকার আছে, ডাবল ইঞ্জিন বলে তোমরা আকাশ বাতাস কাঁপাও। তাহলে ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে আগামী 10 বছরে পশ্চিমবঙ্গের জন্য বিজেপি কি করবে মানুষ তো জানতে চায়, রোডম্যাপটা জানতে চায়। শিক্ষায় কি করবে, স্বাস্থ্যক্ষেত্রে কি করবে, পরিকাঠামোয় কি করবে, বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্পায়নে তোমাদের রোডম্যাপ কি, এগুলো কিন্তু ডিটেল মানুষকে বলতে হবে। নীতিশ কুমার অ্যাডভান্টেজ পেলেন কেন? ওই মাতৃশক্তি নীতিশ বাবুর পাশে দাঁড়িয়েছেন, কারণ সুশাসন বাবু বলে তার একটা ইমেজ আছে। তো এবারে যে বিহারের যে ভোটটা, সেটা কিন্তু সরকারকে টিকিয়ে রাখার জন্য ভোট হয়েছে। এটা স্থিতাবস্থার পক্ষে ভোট, পরিবর্তনের পক্ষে ভোট নয়। তা নীতিশ বাবুর সঙ্গে যেমন মাতৃশক্তির সমর্থন আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মহিলাদের মধ্যে তার একটা জনভিত্তি করেছেন, তাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে লক্ষ্মীর ভান্ডার, তাকে সহযোগিতা করেছে কন্যাশ্রীর মতো প্রকল্প। তাহলে এই জনভিত্তিকে ভাঙতে গেলে, শীত কাটতে গেলে একই রকম কর্মসূচি বিজেপিকে নিতে হবে। তাই লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার, এবং তার প্রচারটা ভালোভাবে করতে হবে। এক একজন বিক্ষিপ্তভাবে অন্নপূর্ণা ভান্ডারের কথা বললেন, ওভাবে হবে না। কত টাকা দেবে, কাদেরকে দেবে, লক্ষ্মীর ভান্ডারের মডেলটাই হুবহু ইমপ্লিমেন্ট করা হবে নাকি তাতে কিছু অ্যাডিশন অল্টারেশন করা হবে, এগুলো মানুষ কিন্তু জানতে চাইবে। এবং সেটা বিজেপির স্পিন ডক্টরসরা করছেন, যে পেশাদার সংস্থার সহায়তা তারা নিচ্ছেন, তারাও এই বিষয়ে ফিডব্যাক দিচ্ছেন। দেখুন, এসআইআর হলে জহর সরকারের একটা কোট আমি উদ্ধৃত করেছিলাম একটা ভিডিওতে, যে তিনি রাজ্যের সিইও ছিলেন তো 98-99 নির্বাচন কমিশন। তিনি পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে ভোটারদের অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। তার ধারণা 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যাবে। বিজেপির নেতারা জহর বাবুর কথায় নিশ্চয়ই উৎসাহিত বোধ করবেন, তারা তো এক একজন এক এক রকম ফিগার কোট করছেন। শান্তনু ঠাকুর থেকে শুভেন্দু অধিকারী, যদিও শুভেন্দু অনেক বেশি মেটিকুলাস, সিজন পলিটিশিয়ান, তো ও 13 লক্ষ মৃত ভুয়ো ভোটারদের নামের তালিকা কমিশনকে দিয়েছে, 5টা লোকসভার তথ্য দিয়েছে, কমিশন সেটাকে অ্যাকনলেজ করেছে, বলেছে খতিয়ে দেখা হবে। এই পরিস্থিতি, এসআইআর
শাসকের ক্ষতি করবে। কিন্তু বিজেপিকে দেখতে হবে তাদের ভোট ব্যাংক, মতুয়াদের ভোটটা যেন বাদ না চায় এসআইআর এর। তার জন্য কমিশনকে তাদের বলতে হবে যে মতুয়াদের নাম যেন তালিকাতে থাকে। এবং নির্বাচন, এই যে কেন্দ্রীয় বাহিনী, ভারী বুটের আওয়াজ, এসব আমরা গাল ভরা কথা অনেক শুনেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নামকা বাস্তে, যেখানে কোনো রকম অশান্তি গন্ডগোল হয় না সেখানে কেন্দ্রীয় বাহিনী দাপাদাপি করছে, আর যেখানে কেন্দ্রীয় বাহিনীর প্রোঅ্যাক্টিভ ভূমিকা মানুষ প্রত্যাশা করে সেখানে কেন্দ্রীয় বাহিনী ঠুটো জগন্নাথ। এটা আমরা দেখে অভ্যস্ত। বিহারে কি হয়েছে? বিহারে কেন্দ্রীয় বাহিনী ছিল 100টার মধ্যে 32টা, 68টা ছিল অন্য রাজ্যের সশস্ত্র পুলিশ। অন্য রাজ্যের সশস্ত্র পুলিশের দায়বদ্ধতা অনেক বেশি থাকে কেন্দ্রীয় বাহিনীর থেকে। কেন্দ্রীয় বাহিনী আজকে আছে শ্রীনগরে, কালকে আছে অরুণাচলে, তারপরে আছে ধরুন ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত অঞ্চলে। কিন্তু ধরুন মধ্যপ্রদেশের সশস্ত্র পুলিশ বাহিনী আসলো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাদেরকে তাদের দায়িত্বকে সুনিশ্চিত করে দেওয়া উচিত, নিশ্চিত করে দেওয়া উচিত যে ভাই আপনারা যখন আসবেন একেবারে নিরপেক্ষভাবে থাকবেন, কোনো রাজনৈতিক দলের কথায় প্রভাবিত হবেন না, কিন্তু নির্বাচনের সময় আপনারা যেখানে আছেন ডিউটি করছেন সেখানে যদি গন্ডগোল হয় আপনারাও কিন্তু রেসপন্সিবল থাকবেন। এনাফ, এনাফ, আর কিছু করতে হবে না। কেন্দ্রীয় বাহিনী থাকবে, কুইক রেসপন্স টিমের সঙ্গে থাকুক, বা কেন্দ্রীয় বাহিনী অন্য রাজ্যের স্টেট পুলিশকে মিশিয়ে বুথ পাহারা দিতে হবে। নির্বাচনে অনেক নিটিগ্রিটি থাকে, সিসি ক্যামেরাটা ঠিকভাবে ইনস্টল করা আছে কিনা, তার মুখটা ঠিক জায়গা আছে কিনা, নাকি মুখটা ঘুরিয়ে দিয়েছে, মুখে সেলোটেপ লাগানো আছে, এগুলো দেখা। কুইক রেসপন্স টিম, তাদের গাড়িতে ট্র্যাকার লাগানো হলো, খুব ভালো কথা। কুইক রেসপন্স টিমের গাড়ির চালক স্থানীয় লোক হয়। ধরুন একটা জায়গায় একটা গন্ডগোল হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে বা কুইক রেসপন্স টিমকে মুভ করতে হবে, তারা তো রাস্তাঘাট চেনে না, তাদেরকে চিনিয়ে নিয়ে যাবে কে? সেই গাড়ির চালক। সেই গাড়ির চালক যদি খুব অনুপ্রাণিত হয় যে রাস্তাটা 5 মিনিটে পৌঁছানো কথা, সেটা আধ ঘন্টায় পৌঁছাবে, ঘুরিয়ে 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 ঘুরিয়ে। যখন কুইক রেসপন্স টিম আসবে স্পটে দেখবে ভোমা, কিচ্ছু নেই। তা বিরোধী দল যারা ক্ষমতায় আসতে চাইছে তাদের এগুলোকে মাইনিউট ডিটেলসে নজর দিতে হবে। কারা কুইক রেসপন্স টিমের চালক কমিশনকে জানাতে হবে, তাদের ক্রেডেনশিয়াল, যে থানা বা যে অফিসাররা কুইক রেসপন্স টিমকে বা এরিয়া ডমিনেন্সে বাইরের বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীকে গাইড করবে, সেই আধিকারিকদের কতটা নিরপেক্ষতা, তারা দলদাস কিনা, সেটা তো বিজেপিকে দেখতে হবে, কমিশনকে তো বলতে হবে। ভারী বুটের আওয়াজ তাহলে সব হবে না, ভারী বুটকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, আশা করি বিজেপির নেতৃত্ব এই বিষয়গুলোকে নজর দেবেন। ধরুন একটা বিধানসভা কেন্দ্রে তর্কের খাতিরে মেলাম 200টা বুথ আছে, আপনি দেখলেন 185টা বুথে একেবারে পিসফুল, 15টা বুথে যা হওয়ার হয়ে গেল। তাহলে কোন কোন বুথে অস্বাভাবিক ভোট হয়েছে এবং শাসক দল একচেটিয়া ভোট পেয়েছে, তা সেই বুথগুলোতে নজর দিতে হবে। সেখানে তো কমিশনকে বলতে হবে এই তো তার রেকর্ড, এই বুথগুলোয় এখানে ভোটের নামে প্রহসন হয়েছে। তাহলে 15টা বুথে যদি ভোটটা করিয়ে নিতে পারে শাসক, তাহলে ফলাফল সম্পূর্ণ বদলে যাবে। তাহলে কোনো এক্সিট পোল আপনার মিলবে না, এটা বিজেপির নেতাদের জানা উচিত। সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিক। তারা যদি বাংলায় পদ্মফুল ফোটাতে চায়, পশ্চিমবঙ্গের মানুষের বড় অংশ এখন পরিবর্তন চাইছেন, সাইলেন্ট মেজরিটির মনোভাব হচ্ছে পরিবর্তনের পক্ষে। তাদের আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দিতে গেলে বিজেপি নেতৃত্বকে এটা করতে হবে। শুধু পদযাত্রা, হিন্দু এক হও, ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, হিন্দুরা এক হবে না, যতটা সম্ভব হিন্দু ইউনিটি তো হচ্ছে, আরো হবে। তা করেও কিন্তু
তীরে এসে তরি ডুবে যেতে পারে, যদি না এই ম্যানেজমেন্ট গুলো বিজেপি এখন থেকে না করে। তৃণমূল তো জানে কিভাবে ভোট করতে হয়, মেশিনারি আছে, তাদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন আছে, বিজেপির পক্ষে মানুষের সমর্থন আছে যারা পরিবর্তন চাইছে, অনেক জায়গায় তাদের সংগঠন আছে, তৃণমূলের তুলনায় দুর্বল, কিন্তু অনেক জায়গায় তৃণমূলকে টেক্কা দেওয়ার মতো সংগঠন আছে। নির্বাচনী যুদ্ধে সাফল্য পেতে গেলে এই নিটিগ্রিটি গুলোকে খেয়াল রাখতে হবে। আমি বিজেপি নেতাদের সঙ্গে যা কথা বলেছি, তারা বলছেন যে আমরা এবার এই সমস্ত বিষয় নিয়ে থ্রেডবেয়ার ডিসকাশন করছি এবং এই লুপহোলস গুলো আমরা ভরাট করব, যতটা সম্ভব ভরাট করব। দেখা যাক। তবে প্রার্থী তালিকায় কিন্তু বিজেপির কোনো চমক টমক থাকবে না। অনেক বলছেন মিঠুন চক্রবর্তী দাঁড়াবেন না, মিঠুন বাবু দাঁড়াবেন না, মিঠুন বাবু প্রচার করবেন। পলিটিক্যাল লোকদের প্রার্থী করতে হবে। হ্যাঁ, কিছু ল্যাটারাল এন্ট্রি তো দরকার, কিন্তু যেই আসলো তৃণমূল থেকে ঝান্ডা দড়িয়ে দিয়ে তাকে প্রার্থী করে দিলাম, ওটা চলবে না এবং করবেও না বিজেপি। আর দল বদলের সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। যারা বিজেপি রেখে তৃণমূলে যার প্ল্যান করেছিলেন কিছুদিন আগে, তারা রণভঙ্গ দিয়েছেন। তার কারণ হচ্ছে যে গেলেই টিকিট তৃণমূল দিতে পারবে না, কারণ তৃণমূলের এক একটা কেন্দ্রে 30 জন করে দাবিদার। কাকে ছেড়ে কাকে দেবে, তৃণমূল একদম শেষ মুহূর্তে প্রার্থী ঠিক করবে। বিজেপির অনেক দাবিদার আছে কেন্দ্র প্রতি, কিন্তু তাও তৃণমূলের থেকে কম। তাই এই বিষয়গুলোর জট ছাড়াতে বিজেপি কিছু পদক্ষেপ নিচ্ছে এবং পেশাদার সংস্থার সঙ্গে তারা যে বৈঠকটা করেছে এবং তাদের কাছ থেকে ফিডব্যাক দিচ্ছে, এটা ওয়েলকাম মুভ। এখন তো এটা একটা রীতি হয়ে গেছে, সেগুলোকে টেবিলে ফেলে তারা সিদ্ধান্ত নিক এবং অবশ্যই দলের ফিডব্যাক, এবং যিনি জিততে পারেন প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাকেই যেন অগ্রাধিকার দেওয়া হয়। এখানে কে পুরনো কে নতুন, দেখুন একটাই তো প্রার্থী হবে, দাবিদার অনেক থাকতে পারে। যারা প্রার্থী হলেন না তারা যাতে প্রার্থীর হয়ে প্রচারে নামেন, সেটা বিজেপির রাজ্য নেতৃত্বকে এনশিওর করতে হবে। তৃণমূলের ক্ষেত্রেও এই চ্যালেঞ্জটা, তৃণমূলের চ্যালেঞ্জটা আরো বেশি, কারণ তারা শাসক দল, করে কমে খাওয়ার সুযোগ তৃণমূলে বেশি, কিন্তু বিজেপিতেও টিকিটের প্রত্যাশীদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। তাই এই সমস্ত আসপেক্টকে মাথায় রেখে নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী অমিত শাহ তো আসবেন, সভা করবেন, অমিত শাহ নির্বাচনটা বোঝেন, তিনি স্ট্র্যাটেজি তৈরি করে দেবেন, সেটা ইমপ্লিমেন্ট করতে হবে তো রাজ্যের নেতাদের। কোথায় কোথায় প্রধানমন্ত্রীর সভা প্রয়োজন, কে কে স্টার ক্যাম্পেনার হবে, কার বক্তব্য শুনতে চায় বাংলার মানুষ। আমি একটা জাস্ট বিজেপির নেতারা যদি শোনেন আমার এই প্রতিবেদন, তাদের জন্য বলি, যোগী আদিত্যনাথ খুব পোলারাইজিং ফিগার। তিনি মালদা মুর্শিদাবাদে যেন প্রচারে না যান এবং উত্তর দিনাজপুরে। যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগারকে আপনার দরকার ম্যাক্সিমাম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিশেষ করে মালদায় তৃণমূলের হাল খুব খারাপ, কিন্তু যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগার যদি মালদায় বা মুর্শিদাবাদে প্রচার করে, ঠিক 21-এর পুনরাবৃত্তি হবে। কিন্তু সংখ্যালঘুরা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে বেছে নেবেন, কিন্তু যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগার যদি প্রচার না করেন, সেখানে কিন্তু বিজেপিও সাফল্য পাবে হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলোতে। বাকিটা বাম কংগ্রেস কিন্তু তৃণমূলকে ভালো চ্যালেঞ্জ দেবে। বাম কংগ্রেসের যা বলবালা হবে উত্তরবঙ্গে, এই যে অমল আচার্য ফিরে গেলেন কংগ্রেসে, এটা কংগ্রেসকে একটু শক্তি দেবে। ভিক্টর আছেন, প্রার্থী হয়তো হবেন, কিন্তু ওই পোলারাইজিং ফিগারকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে আনা যাবে না। আনলে বিজেপির ক্ষতি, তৃণমূলের লাভ। যোগী আদিত্যনাথ তিনি প্রচার করুন দক্ষিণবঙ্গে,
এটা একদম মাটির কথাটা বললাম। বিজেপির নেতারা যদি শোনেন, আমার মনে হয় তারা ঠকবেন।